সোশিও ইকোনমিক ইস্যুর সেকেন্ড পার্ট এটা। কালকের আমরা ইনইকুয়ালিটিস অবধি আমরা দেখেছি। তো আজকের আমরা শুরু করছি সোশিও ইকোনমিক ইস্যুর আর একটা পোর্শন, যেটা হচ্ছে পভার্টি বা দারিদ্রতা। তো দেখো, প্রথমেই দারিদ্রতার ডেফিনেশন দেওয়া রয়েছে। তো দারিদ্রতা কি, যে এটা এক ধরনের অবস্থা যাতে কোনো মানুষ তার জীবন ধারণের জন্য ন্যূনতম যে জিনিস দরকার সেটা সে পূরণ করতে পারে না। তো দারিদ্রতা দু রকমের হয়, তাই একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি আর একটা হচ্ছে রিলেটিভ পভার্টি। তো অ্যাবসলিউট পভার্টি হচ্ছে যাতে মানুষ তার জীবন সাধনের জন্য যে ন্যূনতম জিনিসটা, বেসিক অ্যামিনিটিস, সেটা পূরণ করতে পারে না, সেটা তার কাছে নেই। তো এটাকেই বেস করেই মোটামুটি আমাদের যে পভার্টি লাইন সেটাকে ডিফাইন করা হয়েছে। আর একটা হচ্ছে রিলেটিভ পভার্টি। তো রিলেটিভ পভার্টি হচ্ছে যে কোনো ব্যক্তি কত টাকা আয় করছে, কত টাকা ব্যয় করছে, দুই ব্যক্তির মধ্যে তাদের মধ্যে যে তফাৎটা, সেটাকে বলা হয় রিলেটিভ পভার্টি। তো পভার্টির কারণ কি, বা পভার্টির যে কারণ আমরা আসছি, তার আগে দেখে নিই পভার্টি কীভাবে মেজার করা হয়। তো মেজারমেন্ট কেন করব, পভার্টি কেন আমরা মেজারমেন্ট করব, দারিদ্রতা কেন মেজারমেন্ট করব, তার দেখো কতগুলো কারণ দেওয়া রয়েছে। টু অ্যাসেস লেভেল অফ ডেভেলপমেন্ট, যে আমাদের কতটা উন্নতি করতে হবে, কতটা আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, যার ফলে আমরা দারিদ্রতা দূর করতে পারবো। আমাদের উন্নতির জন্য যে আমরা ডেভেলপমেন্টাল যে প্রোগ্রামগুলো আছে সেটা কীরকম হবে সেটা জানার জন্য আমাদের কিন্তু পভার্টি মেজারমেন্ট প্রয়োজন। টু অ্যাসেস এফেক্টিভনেস অফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা বা সরকার যে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো করছে সেটা কতটা এফেক্টিভ, সেটা আদৌ কাজ করছে কি করছে না, সেটা জানার জন্য কিন্তু পভার্টি মেজার করতে হবে। আর কি জন্য, টু আইডেন্টিফাই বেনিফিশিয়ারি, যে কারা সুবিধাটা পাবে, এই যে ডেভেলপমেন্টের প্রোগ্রামের সুবিধাগুলো কারা পাবে। তো এই চারটে পয়েন্ট কিন্তু পভার্টি মেজারমেন্টের কারণ। তো এবার যে জিনিসটা আসবো সেটা হচ্ছে এস্টিমেশন অফ পভার্টি, অর্থাৎ দরিদ্র বা দারিদ্র সীমা নিচে কারা বা কারা গরিব। তো একটা ছোট ঘটনা বলি। আমি একবার ট্রেনে করে আমি ফিরছিলাম। তো সেই সময় আমার ট্রেনের পাশে বেশ কিছু ভদ্রলোক, তারা নিজেদের মধ্যে এই জিনিসটা নিয়ে একটা আলোচনা শুরু করেছিলেন। তো তাতে একজন ভদ্রলোক বললেন যে গরিব কারা, তো গরিব কে। তো স্বাভাবিকভাবেই ওনাদের মধ্যে সেই সম্যক ধারণাটা নেই যে গরিব বলতে, অর্থনীতিতে গরিব বলতে কাদেরকে ডিফাইন করা হচ্ছে। কিন্তু যে মেন যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে যে এই উনার হিসাবে যদি ধরা হয় তাহলে আমরা সকলেই গরিব, কারণ উনি মুকেশ আম্বানির সাথে যদি গোটা আমাদেরকে তুলনা করেন তাহলে মুকেশ আম্বানির থেকে আমরা সকলেই গরিব। কিন্তু সেটা তো আদপে নয়। তাই একটা বেসিক একটা লাইন বা বেসিক একটা কনস্ট্যান্ট ধরা হয়, যার নিচে থাকা মানুষদেরকে আমরা গরিব বলি। তো সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে গরিব কারা, এস্টিমেশন অফ পভার্টি। তো পভার্টি কী করে এস্টিমেট করা হয়, তো পভার্টি কারা এস্টিমেট, যে পভার্টি এস্টিমেশনের জন্য যে ডেটা সেটা কারা কালেক্ট করে, সেটা কালেক্ট করে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এরা এই ডেটাগুলো কালেকশন করে। তো এই এস্টিমেশনটা কিসের ভিত্তিতে হয়, এই এস্টিমেশনটা হয়, দেখো কতগুলো কমিশনের নাম দেওয়া রয়েছে। 1979-এ একটি কমিশন গঠন হয়, ওয়াইকে আলাগ কমিশন। তো উনি যে রিপোর্টটা সাবমিট করেন গভর্নমেন্টকে, তো তাতে বলা হয়েছিল যে পভার্টি জিনিসটাকে ডিফাইন করতে গেলে আমরা যে ক্রাইটেরিয়াটা মূলত নিচ্ছি সেটা হচ্ছে নিউট্রিশন, অর্থাৎ পুষ্টির হিসাবে উনি
দারিদ্র্যসীমা ভাগাভাগিটা করেছিলেন, বিভক্ত করেছেন। এরপরে 1993-এ লাকড়াওয়ালা কমিটি হয়। তারাও আইসিএমআরের গাইডলাইন, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যে নিউট্রিশন, একটা মানুষের দৈনিক পুষ্টির যে এটা দেওয়া রয়েছে, গাইডলাইনটা দেওয়া রয়েছে, তার বেসিসে ওনারা পভার্টির এস্টিমেশন দেন, পভার্টি লাইন করেন। কিন্তু সেটাও খুব একটা এফেক্টিভ হয়নি। তো তারপরে দেখো একটা বোল্ড করে আমি যে কমিটিটা লিখেছি, সুরেশ তেন্ডুলকর কমিটি। তো এই কমিটির যে রিপোর্টটা ছিল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ এক্সামের দিক থেকে পয়েন্ট অফ ভিউ এবং টোটাল পয়েন্ট অফ ভিউ থেকেই। তো উনি রিপোর্টটা সাবমিট করেন 2009-এ। তো ওনার রিপোর্টটা সাবমিট হয়েছিল কিসের বেসিসে? উনি করেছিলেন এক্সপেন্ডিচার অন এ বাস্কেট অফ কমোডিটিস। তো উনি আমাদের দৈনন্দিন জীবনে যে ন্যূনতম যে জিনিসগুলো প্রয়োজন বেঁচে থাকার জন্য তার একটা তালিকা করেছিলেন, মানে বাস্কেট অফ কমোডিটিস। তো তার মধ্যে কী কী ছিল? ফুড আইটেম ছিল, এছাড়াও ছিল কিছু এসেনশিয়াল নন ফুড আইটেম, যেমন জামা কাপড়, যা রুটি কাপড়া মাকান যেটাকে আমরা বলি। তো উনি সেরকমভাবেই উনি এই কমোডিটি অফ বাস্কেট বা উনি করেছিলেন। তো উনি কি সাজেস্ট করেছিলেন? তো উনি সাজেস্ট করেছিলেন রুরাল এবং আরবানের, অর্থাৎ গ্রাম এবং শহরের এরিয়ার জন্য সেম বাস্কেট, বাট ইন টার্মস অফ মানি, অর্থাৎ টাকার বিচারে পভার্টি লাইন কিন্তু ভ্যারি করেছে। তার মানে কি? অর্থাৎ আরবান এরিয়া, অর্থাৎ শহরাঞ্চলে পভার্টি লাইন ডিফাইন করা হয়েছিল 32 টাকা 40 পয়সা পার পার্সন পার ডে, আর গ্রামাঞ্চলে ওটাকে করা হয়েছিল 27 টাকা পার পার্সন পার ডে। এটা 2011-12 প্রাইজের হিসাবে করা হয়েছিল। তো যাই হোক, এরপরে এইটা নিয়ে প্রচুর বিতর্ক ওঠে লোকসভায়। সেই সময় সরকারকে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় যে কোনো মানুষ যদি 27 টাকার থেকে 1 টাকা যদি বেশি আয় করে তাহলে কি সে গরিব হবে না, বা এই জাতীয় নানা বিতর্ক দেখা দিয়েছিল। তো আমরা তার মধ্যে যাব না। তো এইভাবে উনি এটা করে। তো উনি কি মেথড ইউজ করেছিলেন? উনি ইউজ করেছিলেন মিক্সড রিকল পিরিয়ড বা এমআরপি ডেটা। এই 1 বছরে যে এসেনশিয়াল, মানে যে জিনিসগুলো সারা বছর প্রয়োজন, সেরকম 5টা আইটেমকে উনি বাস্কেটে রেখেছিলেন, যে জিনিসটা আমরা সারা বছর প্রয়োজন। আর কিছু কিছু আইটেম রেখেছিলেন যেগুলো মাস ভিত্তিতে, অর্থাৎ সেগুলো কোনো কোনো মাসের প্রয়োজন, আবার কোনো কোনো মাসে হয়তো সেটার প্রয়োজন নেই। তো এইভাবে উনি এইটাকে ওনার রিপোর্টটাকে সাবমিট করেন। তো এখানে দেখো 1993-94-এ পভার্টি রেশিওকে এইচ দিয়ে ডিফাইন করা হয়। তো ভারতে পভার্টি ছিল 45.8%। তো সেটাই 2011-12 সালে এস্টিমেশনে এসে কমে দাঁড়ায় 21.9%-এ, যার মধ্যে আরবানে ছিল 13.7% এবং রুরালে 25.7%। তো এইটা ডেটাটা অতটা মনে রাখার জরুরি নয়, কিন্তু এই চার্টটাকে, মানে জাস্ট এই ডিফারেন্সটা বোঝানোর জন্য ডেটাটা দেওয়া। তো এরপরে এই যখন বিতর্কটা হয় এই কমিটির রিপোর্ট নিয়ে, তখন সরকার আরও একটা কমিটি এস্টাবলিশ করে। তো সেটা ছিল ডক্টর সি রঙ্গরাজন কমিটি 2013 সালে। তো উনিও সেম সুরেশ তেন্ডুলকর কমিটির মতনই কমোডিটি অফ বাস্কেট একটা তৈরি করেন। তো ওনার এতে উনি রেখেছিলেন এক্সপেন্ডিচার ভিত্তিতে, অর্থাৎ খাবারের পিছনে একটা মানুষের দৈনিক কত যেতে পারে এবং নন ফুড আইটেমের উপর, মানুষের যে এসেনশিয়াল যে নন ফুড আইটেম তার উপর কত যেতে। তো ফুড আইটেমকে এক্স আর নন ফুড আইটেমকে ওয়াই দিয়ে ডিফাইন করা হয়েছে। তো উনি একটা মিডিয়ান ফ্যামিলি, অর্থাৎ 5 মেম্বার ফ্যামিলি এরকম একটা সিলেক্ট করে তো উনি এই এস্টিমেশনটা করেছিলেন। তো দেখো, তো এস্টিমেশনের হিসাবটা এখানে দেওয়া রয়েছে। সেই হিসাবে এতে করা হয়েছে যে শহরাঞ্চলের জন্য উনি 47 টাকা পার পার্সন পার ডে এবং গ্রামাঞ্চলের জন্য 32 টাকা পার পার্সন পার ডে উনি ধার্য করেছিলেন। তো উনি কি ডেটা ইউজ করেছিলেন? সুরেশ তেন্ডুলকর এমআরপি ডেটা ইউজ করেছিলেন, উনি মডিফাইড এমআরপি ডেটা ইউজ করেন, আর একটু
তো আরেকটু প্রিসাইজভাবে বলতে গেলে উনি এমআরপি ডেটাটা কি আরেকটু ডিটেলসে ডেটা কালেক্ট করে উনি এই রিপোর্টটা সাবমিট করেন। তো ওনার হিসাবে তখন 2011-12 নতুন যে এস্টিমেশনটা হয় পভার্টি লাইনে, তাতে দেখা যায় ভারতের গরিবের সংখ্যা 29.5%, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী। তো এরপর এটাও এই কমিটির রিপোর্টও কিন্তু অতটা গুরুত্ব সহকারে নেওয়া হয়নি, যার ফলে 2015 সালে নীতি আয়োগ যখন স্থাপিত হলো, প্ল্যানিং কমিশন, তো ওরা একটা টাস্ক ফোর্স গঠন করলো, যেটা নেতৃত্বে ছিলেন ডক্টর অরবিন্দ পানাগারিয়া, তখন নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। তো টিল নাও মানে এখনও পর্যন্ত কিন্তু এই কমিটি কোনো রিপোর্ট দেয়নি, উনি মানে এই টাস্কফোর্স কোনো রিপোর্ট আসেনি, উনি আরও একটা কমিটি সাজেস্ট করে গেছেন। তো এখনও পর্যন্ত আমাদের কিন্তু ভারতে পভার্টি লাইন বিচার করা হয় সুরেশ তেন্ডুলকর কমিটির রিপোর্ট অনুযায়ী। সুরেশ তেন্ডুলকর কমিটি যে পভার্টি লাইন ডিফাইন করে গেছেন ওটাই কিন্তু ভারতবর্ষে প্রচলিত। তো এরপরে দেখা একটা পয়েন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল পভার্টি লাইন অ্যাজ পার ওয়ার্ল্ড ব্যাংক। রিসেন্টলি নিউজে দেখবে যে চায়না ডিক্লেয়ার করেছে তাদের দেশকে যে আমরা পভার্টি মুক্ত, আমাদের দেশে আর পভার্টি নেই। তো এখানে একটা নিউজে বা নিউজ পেপার বা মিডিয়াতে আমি বারবার একটা জিনিস খেয়াল করেছি যে 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 ডলারের যে গাইডলাইনটা ইন্টারন্যাশনালি রয়েছে, $1.9 পার পিপিপি ডলার পার পারসন পার ডে, কিন্তু নিউজে বা মিডিয়াতে বা নিউজে যেটা বারবার করা হচ্ছে সেটা কিন্তু সর্বদা মার্কেট এস্টিমেটেড ডলারের হিসাবে করা হচ্ছে, যে হিসাবে দেখা যায় যে প্রায় 150 টাকার কাছাকাছি একটা মানুষের যে পার ডে পার ইনকাম হয়, কিন্তু আদপে কিন্তু এটা পিপিপি ডলারে। এই জিনিসটা কিন্তু ভীষণ রকমভাবে মানে ভুলভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মনে। তো তোমরা এই ভুলভ্রান্তির মধ্যে যেও না, তোমরা কিন্তু মাথায় রাখবে $1.9 পিপিপিতে, নট দ্য মার্কেট এক্সচেঞ্জ রেট। তো ওয়ার্ল্ড ব্যাংক এই লিমিটটা রেখেছে। তো ওনারা যে 15টা পুওর কান্ট্রিজ রয়েছে তাদের দেশের বিপিএল যে পভার্টি লাইন রয়েছে সেটাকে একসাথে বিচার করে এই ইন্টারন্যাশনাল পভার্টি লাইনটাকে ডিফাইন করেছে। তো বর্তমানে 2018-র যে ডিআর রিপোর্ট বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ছিল, তাতে ভারতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা 5.6%। ইট ইজ quite good for India, but we need to upgrade more. We need to eliminate the poverty. তো এরপরের যেটা আছে দেখো, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এমপিআই। তো এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সই এটা ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আর অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ একটি অর্গানাইজেশন, ওপিএইচডিআই। তো এরা এই রিপোর্টটা পাবলিশ করে, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। তো এই রিপোর্টটা পাবলিশ করা হচ্ছে 2010 থেকে। এর আগে এমপিআইকেই বলা হতো হিউম্যান পভার্টি ইন্ডেক্স, সেটা রিপ্লেস করে এমপিআই আনা হয়। তো এখানে দেখো, ইট মেজার্স পভার্টি অন দ্য বেসিস অফ ডেপ্রিভেশন অফ হাউস হোল্ডস ইন রেসপেক্ট অফ বেসিক অ্যামিনিটি। অর্থাৎ একটা গৃহস্থের যে নিত্য মানে বেসিক যে জিনিসগুলোর প্রয়োজন, সেগুলো সেগুলো থেকে সে কতটা দূরে বা কতটা বঞ্চিত, তার বেসিসে এইটা পভার্টি এই ইন্ডেক্সটা করা হয়। তো দেখো পাশের ছবিতে এখানে টোটাল 10টা রয়েছে, দেখবে তিনটে ডাইমেনশন রয়েছে, হেলথ, এডুকেশন আর লিভিং অফ স্ট্যান্ডার্ডস। এর আন্ডারে টোটাল 10টা সাব ডিভিশন রয়েছে। তো প্রতিটা ডিভিশনকে, হেলথকে 1/3, এডুকেশনকে 1/3, লিভিং অফ স্ট্যান্ডার্ডসকে 1/3 করে এটাকে ওয়েটেজ দেওয়া হয়েছে। তো তারপর হেলথের আন্ডারেই দেখো রয়েছে নিউট্রিশন, চাইল্ড মর্টালিটি। এডুকেশনের মধ্যে রয়েছে ইয়ার অফ স্কুলিং, স্কুল অ্যাটেন্ডেন্স। আর লিভিং অফ স্ট্যান্ডার্ডসে রয়েছে কুকিং ফুয়েল, স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, হাউজিং অ্যান্ড অ্যাসেটস। তো তাদেরকে কত করে ওয়েটেজ দেওয়া রয়েছে সেগুলো পাশে পাশে রয়েছে। তো এই ওয়েটেজের ভিত্তিতে কিন্তু এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে
স্কোর দেওয়া হয়। টোটাল স্কোর যে হিসেবটা নিচে দেওয়া রয়েছে দেখো, এটা তোমাদের জাস্ট ইনফর্ম করার জন্য, এটা তো মনে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাদের যাতে কোনো ডাউট না থাকে বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেই জন্য জাস্ট এটা দেওয়া। ডেপ্রিভেশন স্কোর যদি গ্রেটার দ্যান 33.3%-এর ওপরে থাকে তাহলে সেই ব্যক্তি আর দারিদ্র্যসীমার নিচে বসবাস করে না। তো কিভাবে ডেপ্রিভেশন স্কোর ডিফাইন করা হয়, কিভাবে ইন্টেন্সিটি অফ পভার্টি বের করা হয়, সেগুলি ফর্মুলা আকারে দেওয়া রয়েছে। এরপরেরটা দেখো, ইন্ডিয়া HDR রিপোর্ট 2005-06 ছিল 55%, অর্থাৎ 55% লোক কিন্তু ইন্ডিয়াতে 2005-06 দারিদ্র্যসীমার নিচে বসবাস করত। 2015-16 সেই একই রিপোর্টে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা কমে হয় 27.5%। আর দেখো MPI মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে র্যাঙ্ক আমাদের মানে স্কোর কত, 0.121। তো MPIটা কিসের উপর বেস করে বানানো হয়েছে, হচ্ছে আউটকাম অ্যাপ্রোচ, অর্থাৎ এক্সপেন্ডিচার বা এর উপর বেস করে এটা বানানো হয়েছে। তো এই ইন্ডেক্সটাকে প্রথম ফলো করে যে রাজ্য ভারতবর্ষ, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা একটু মনে রাখবে, MCQ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো পভার্টি রেশিও বা এক্সটেন্ট অফ পভার্টি আমরা কি করে বের করি, যে নাম্বার অফ পুয়ার বাই টোটাল পপুলেশন করলেই আমরা ইন্টু 100 করলে আমরা পভার্টি রেশিও বা কতজন মানুষ এক্সটেন্ট অফ পভার্টি কত সেটা বেরিয়ে আসবে। এবার হচ্ছে পভার্টি গ্যাপ ইন্ডেক্স, অর্থাৎ গরিব আর অ্যাভারেজ পিপল যে গ্যাপটা সেটা কত, অর্থাৎ পভার্টি লাইন, যেটা পভার্টি লাইন থেকে কতটা গ্যাপ রয়েছে, যে মানে অ্যাকচুয়াল ইনকাম কত হচ্ছে আর পভার্টি লাইনের সাথে, এই সামঞ্জস্যটা দেখা হয় PGI-এর মাধ্যমে। তো পভার্টি লাইন অ্যাভারেজ ইনকাম অফ পুয়ার্স, পভার্টি লাইন মাইনাস অ্যাভারেজ ইনকাম অফ পুয়ার্স ডিভাইডেড বাই পভার্টি লাইন। তো এটা কি দেখায়, এটা দেখায় ইন্টেন্সিটি, অর্থাৎ গরিব কতটা গরিব, এই জিনিসটা এই পভার্টি গ্যাপ ইন্ডেক্সের মাধ্যমে মেজার করা হয়। এরপরে দেখো আরও একটা ইন্ডেক্স দেওয়া রয়েছে, সেন ইন্ডেক্স অফ পভার্টি। তো সেটারও ফর্মুলা দেওয়া রয়েছে, হেড কাউন্টেশন, H ফর হেড কাউন্টেশন, I ফর পভার্টি গ্যাপ ইন্ডেক্স, আর G ফর গিনি কোএফিশিয়েন্ট। তো ট্রেন্ডস কি বলছে, অ্যাভারেজ অ্যানুয়াল রিডাকশন ইন পভার্টি ইন 1980, 1990, 2000 is 2%, 0.7% and 2.2%। অর্থাৎ যে আমাদের 1980 থেকে 2000-এর মধ্যে যে অ্যানুয়াল রিডাকশন অফ পভার্টি, আমরা বছরে কত পার্সেন্ট করে আমরা পভার্টি এলিমিনেট করতে পেরেছি বা কমাতে পেরেছি, সেটা ট্রেন্ড এখানে দেওয়া রয়েছে। তাতে দেখছো আমরা যথেষ্টই ভালো ফল করেছি এতে। এরপর রয়েছে পভার্টি, কজেস অফ পভার্টি। তো গরিবির কারণটা কি, তো সিমিলার হচ্ছে যে ইনইকুয়ালিটিসে যে কারণগুলো ছিল সেই একই কারণ। আর কি, লো প্রোডাক্টিভিটি অফ এগ্রিকালচার। প্রথমেই বলেছি ভারতের ইকোনমি হচ্ছে এগ্রিকালচারাল বেসড ইকোনমি। তো সেই ইকোনমি, তো বেশিরভাগ মানুষই কিন্তু চাষবাসের সাথে, কৃষিকাজের সাথে যুক্ত। তো সেই কৃষিকাজ থেকে যদি আয় কম হয়, কৃষিকাজ থেকে যদি সেই রকম অনুপাতে, যদি পরিশ্রমের অনুপাতে যদি কৃষক রোজগার করতে না পারে, তো সেক্ষেত্রে দারিদ্র আসাটা স্বাভাবিক। রেমিডিস কি উপায় সেটাকে বলা, তো ইনইকুয়ালিটিসের মতনই সেম, এবং এগ্রিকালচারাল রিফর্মস তো অবশ্যই জরুরি। তো সরকার আর কি করেছে, ডাইরেক্ট বেনিফিট, অর্থাৎ যে ব্যাংকে যে জনধন অ্যাকাউন্টের মাধ্যমে যে ডাইরেক্ট কৃষকের কাছে টাকা পৌঁছে দেওয়া, যে দারিদ্র্যসীমার লোকেদের কাছে যে বেকার ভাতা বা দারিদ্র্যসীমার নিচে যে ভাতাগুলো পাঠানো হচ্ছে, তো সেগুলোটা কিন্তু এই পভার্টি দূরীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কি, ইউনিভার্সাল বেসিক ইনকাম, অর্থাৎ প্রত্যেক হাউসহোল্ডের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা রোজগার সুনিশ্চিত করা, ইউনিভার্সাল বেসিক ইনকাম। তো এখানে দেখো লাস্টে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আর আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, দুটো পভার্টি এই
তো এই পুয়োর কারা বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী কারা কারা হচ্ছে তাদের একটা তালিকা তৈরি করতে বা তাদের চিহ্নিতকরণের জন্য দুটো কমিটি এস্টাবলিশ করেছে। তো এখনও পর্যন্ত সেই রকমভাবে কোনো রিপোর্ট সেই অর্থে সাবমিট করেনি কমিটি। বাস কমিটি দুটোর নাম দুটো জেনে রাখো, এনসি সাক্সেনা কমিটি ফর রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আর প্রফেসর হাসিম কমিটি ফর আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। এর পরের যে বিষয়টা আমরা যাব সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। তো বেকার কারা? যে ব্যক্তি যে মানুষটা বা যে ছেলেটা বা মেয়েটা ক্লাস 10 বা 11-এ পড়ছে বা কলেজে পড়ছে, সে কি বেকার? না, সে বেকার নয়। তো বেকারত্বের ডেফিনেশনটা ভালো করে লক্ষ্য করো। ইট ইজ আ সিচুয়েশন ইন হুইচ এ পারসন who is able and willing to job at a prevailing wage rate fails to find the job। অর্থাৎ যে ব্যক্তি যে কাজ করতে এবং কাজের জন্য তার যোগ্যতা রয়েছে, যে কাজ করতে চায়, একটা সুনির্দিষ্ট মাসিক মাসিক মাহিনের বা মাসিক রেমুনারেশনের জন্য সে যদি কাজ খুঁজে না পায়, তাহলে কিন্তু তাকে বেকার বলে ধরা হবে। তো এখানে বেকারত্ব কি, ইট ডাজ নট ইনক্লুড ভলেন্টারি অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় অবসর নিয়ে নেয় বা স্বেচ্ছায় কাজ ছেড়ে দেয়, তাহলে কি সে বেকার? না, তাহলে সে বেকার নয়। তো এমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়মেন্ট এটা কিন্তু লেবার ফোর্সের সাথে, অর্থাৎ শ্রমিক সংখ্যা বা শ্রমিকের সাথে কিন্তু রিলেট করে। তো ওয়ার্কিং এজ গ্রুপ ভারতবর্ষে কি আছে? ওয়ার্কিং এজ পিপল বা ওয়ার্কিং এজ গ্রুপ হচ্ছে 15 থেকে 59 বছরের মধ্যে যারা রয়েছে এবং যারা কাজ করতে ইচ্ছুক, তারাই কিন্তু ওয়ার্কিং এজ গ্রুপ। তো লেবার ফোর্স কি? লেবার ফোর্স হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স প্লাস নাম্বার অফ আনএমপ্লয়েড। অর্থাৎ যারা শ্রমিক অলরেডি রয়েছে, যারা কোথাও না কোথাও কাজ করছে, প্লাস যারা কাজ করার যোগ্যতা যাদের হয়েছে অথচ তারা কাজ পায়নি, তাদের সমষ্টিগত সংখ্যাকেই বলা হচ্ছে কিন্তু লেবার ফোর্স। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, LFPR। তো লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা কি? যে টোটাল যে লেবার ফোর্স ভাগ টোটাল পপুলেশন, এটাই কিন্তু LFPR বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এরও ডেটা কালেক্ট করে NSSO। তো NSSO কোন মিনিস্ট্রির আন্ডারে ভালো করে দেখে নাও, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এর আন্ডারে NSSO কাজ করে। এবার দেখো পরের ডেফিনেশনটা, আন্ডার এমপ্লয়মেন্ট। হোয়াট ইজ আন্ডার এমপ্লয়মেন্ট? ইট ইজ আ সিচুয়েশন ইন হুইচ এ পার্সন ইজ এমপ্লয়েড ইন অ্যান অ্যাক্টিভিটি হুইচ ইজ নট কমেন্সারেট উইথ হিজ হার অ্যাক্টিভিটি। অর্থাৎ তার যা যোগ্যতা আছে সেই অনুযায়ী সে কাজ পায়নি, সে একটি কাজ অলরেডি একটি কাজ করছে যেটা তার যোগ্যতার সাথে মেলে না, সে এর থেকে আরও বেশি কিছু ডিজার্ভ করে কিন্তু সে পাচ্ছে না, এরকম সিচুয়েশনকে বলা হয় আন্ডার এমপ্লয়মেন্ট। তো পরেরতে দেখো টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট অনেক রকমের আনএমপ্লয়মেন্ট আছে। প্রথম আনএমপ্লয়মেন্ট দেখো আমি হাইলাইট করেছি ওই জন্য, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এই টার্মটা বারবার নিউজ পেপারেও পাবে, মিডিয়াতেও পাবে, যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কি। তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন দেওয়া রয়েছে, আমি সেটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। যে কোনো একটি কাজের সাথে কোনো একটি কাজ করতে 10 জনে মিলে একটি কাজ ঠিকঠাকভাবে করতে পারে, কিন্তু সেই একই কাজ করার জন্য যদি 20 জন ওই কাজের সাথে যুক্ত হয়, তাহলে যে অতিরিক্ত যে 10 জন ওই কাজটি করছে, তাদের যে মার্জিনাল প্রোডাক্টিভিটি সেটা কিন্তু 0। অর্থাৎ 10 জনে মিলে ওই কাজটা সঠিকভাবে করতে পারতো, কিন্তু অতিরিক্ত 10 জনের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু
যেহেতু কাজ সে পাচ্ছে না, তাই সে এর সাথে যুক্ত হয়েছে। তো এর ফলে কি হয় যে এটা মূলত দেখা যায় যে কৃষিকাজের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রেই এই জিনিসটা বেশি দেখা যায় গরিব দেশে, এগ্রিকালচারাল সেক্টরে। এটাই হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ওপেন আনএমপ্লয়মেন্ট। ওপেন আনএমপ্লয়মেন্ট কি? সেম অ্যাজ আনএমপ্লয়মেন্টের যা ডেফিনেশন ওটাই ওপেন আনএমপ্লয়মেন্ট। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ইট ইজ কজ ডিউ টু স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি অফ অ্যান ইকোনমি। অর্থাৎ যে আমাদের অর্থনীতিতে যে আমাদের পরিকাঠামোর অভাব, অর্থের অভাব, আমাদের কাছে দক্ষ শ্রমিক নেই, এই যে অভাবগুলো, এই অভাবগুলোর ফলে কিন্তু কাজ থাকতেও আমরা কিন্তু সেই কাজ মানে কাজের যোগ্যতা আমরা অর্জন করতে পারছি না বা কাজ পাচ্ছি না। তো এইটাকেই বলা হয় কিন্তু স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আর এটাই কিন্তু ভারতবর্ষের বেকারত্বের মূল সমস্যা। এরপরে রয়েছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। ইট ইজ কজড ডিউ টু চেঞ্জ অফ সিজন। অর্থাৎ সিজন চেঞ্জের সাথে সাথে যদি কোনো আনএমপ্লয়মেন্ট বেকারত্ব দেখা দেয়, সেটা কৃষিকাজের সাথেই মূলত বলতে পারো যুক্ত। আর একটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এটা হচ্ছে বিজনেস অর্থাৎ ট্রেড সাইকেল, তার সাথে এই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা যুক্ত। অর্থাৎ যখন কোনো ইকোনমি রিসেশন বা ডিপ্রেশনে চলে যায়, তখন দেখবে কোম্পানি থেকে বহু লোককে ছাঁটাই করা হয়, বহিষ্কার করা হয়, স্যাক করা হয়। তো ফলে লোকে কাজ হারিয়ে ফেলে, ফলে একটা বেকারত্বের সমস্যা দেখা যায়। তো এটা মূলত হয় কিন্তু ডেভেলপড কান্ট্রিতে, অর্থাৎ ইউএস, আমেরিকা বা বড় বড় যে এমএনসি কোম্পানিগুলো রয়েছে। এটা হয়েছিল 2008-এ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। গোটা ইউরোপ, আমেরিকায় বহু লোক এরকমভাবে চাকরি খুইয়ে বেকার হয়ে পড়েছিল। তো বিজনেস বা ট্রেড সাইকেল কি দেখো, ছবিটা দেওয়া রয়েছে। অর্থাৎ সময় এটা কিন্তু দেশের গ্রোথ বা জিডিপির সাথে যুক্ত। তো তো অর্থনীতিতে সবসময় কিন্তু অর্থনীতিতে যে অর্থনৈতিক বৃদ্ধির হার বা যেটা গ্রোথ রেট, আজকাল নিউজ পেপারে তো দেখবেই, এর আগের বছরই আমাদের ইকোনমি রিসেশনে চলে গিয়েছিল। তো রিসেশন কি, ডিপ্রেশন কি, সেটা এই গ্রাফেতে দেখতে পাবে। যে ইকোনমি সবসময় একভাবে সমানভাবে কিন্তু গ্রোথ করে না। কখনো ইকোনমির বৃদ্ধির হার খুব বেশি হয়, কখনো কমে যায়। ইকোনমি যখন বৃদ্ধির হার যখন বাড়তে শুরু করে, সেটাকে বলা হয় বুম। যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, সেটা হচ্ছে ইকোনমিক পিক। সেই পিকে পৌঁছানোর পরে ধীরে ধীরে যদি বৃদ্ধির হার যদি ধীরে ধীরে কমতে শুরু করে, তখন শুরু হয় রিসেশন। এরকম দুটো কোয়ার্টার, জানো যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারকে 4টে কোয়ার্টারে ভাগ করা হয়। যদি দুটো কোয়ার্টার যদি গ্রোথ রেট যদি কম হয়, তাহলে কিন্তু বলা হয় ইকোনমি রিসেশনের দিকে যাচ্ছে। তো রিসেশন যখন একদম শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন তাকে বলা হয়, বা রিসেশন যদি লং টাইম ধরে চলে, তাহলে বলা হয় ইকোনমি ডিপ্রেশনে চলে গেছে। তো ডিপ্রেশনে চলে যাওয়ার পরে কি হয়, ইকোনমি ফের ধীরে ধীরে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে। ফের যখন উঠতে শুরু করে, বলা হয় ইকোনমি রিকভারি করতে শুরু করেছে। তো এটা একটা সাইক্লিক পর্যায়ে চলে। এটা মানে এটার মধ্যে কারুর কোনো হাত নেই, এটা একটা নির্দিষ্ট রুল মেনে ফলো করে চলে। ফলে এটা নিয়ে কিন্তু অতটা মানে ম্যানমেড এটা নয়, এটা কৃত্রিম নয়, এটা ন্যাচারাল। তো দেখো বিজনেস এবং ট্রেড সাইকেল, এখানে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে। ভালো, যদি কিছু বুঝতে অসুবিধা হয় পরে আমায় জিজ্ঞেস করে নেবে। দেখো যেটা বলেছিলাম যে আনএমপ্লয়মেন্টে যে এগুলো রয়েছে, রিসেশন কি, ডিপ্রেশন কি, আর রিকভারি কি, তো সেটাই এখানে রয়েছে ডেফিনেশনগুলো। যে নেগেটিভ গ্রোথ রেট ফর 2 সাকসেসিভ কোয়ার্টার হলে রিসেশন, ডিপ্রেশন হচ্ছে সিভিয়ার অ্যান্ড প্রলংড রিসেশন, আর রিকভারি হচ্ছে সিচুয়েশন ইন হুইচ আউটপুট এমপ্লয়মেন্ট ইনক্রিজ। অর্থাৎ তখন এমপ্লয়মেন্ট অর্থাৎ আনএমপ্লয়মেন্ট কমতে শুরু করবে, বেকারত্বের হার কমবে, লোকের যখন দেখবে যে চাকরির সুযোগ আসছে, তখন বুঝবে যে ইকোনমি ধীরে ধীরে রিকভার করা শুরু করছে।
সেখান থেকে আমরা ধীরে ধীরে বেরোচ্ছি। এরপরে দেখো রয়েছে কিনেশিয়ান আনএমপ্লয়মেন্ট। জাস্ট ডেফিনেশনগুলো দেখে রাখো, যে নেমড আফটার জে.এম. কেন্স, একজন ইকোনমিস্ট, তার নাম অনুসারে এই আনএমপ্লয়মেন্টের নাম দেওয়া হয়েছে। তো এই আনএমপ্লয়মেন্ট কখন হয়? যখন টোটাল বাজারে ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ড, যখন সামগ্রিক চাহিদা যদি ফল করে বা কমে যায়, তার ফলে যে বেকারত্বের সৃষ্টি হয় সেটা কিন্তু কেনেশিয়ান আনএমপ্লয়মেন্ট। এটাও কিন্তু রিসেশন বা বিজনেস সাইকেলের সাথে যুক্ত। এর সম্পর্কে বিস্তারিত অন্য চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এরপরে কি আছে? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কি? ধরো একটা চাকরি ছেড়ে তুমি অন্য চাকরিতে জয়েন করতে চাও, তার মধ্যিখানে যে গ্যাপটুকু থাকে, সেই গ্যাপটাতে যে আনএমপ্লয়মেন্ট, তুমি বেকার রয়েছো, সেইটাকে বলা হয় কিন্তু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ একটা টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট। এরপরে কি আছে? টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ অটোমেশন বা এত মেশিন এসে গেছে যে আজ মানুষকে অত সেই রকম পরিশ্রম করতে হয় না। 10জন মানুষের কাজ আজ একটা মেশিন করতে পারে। তো এর ফলে কী হচ্ছে? 10জন মানুষের চাকরিটা কিন্তু একটা মেশিনের কাছে চলে যাচ্ছে। তো এটা দেখে থাকবে যে 1980s যখন কম্পিউটার ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতে, তখন কিন্তু বহু রাজনৈতিক দল কিন্তু এর বিরোধিতা করেছিল। এবং কেন করেছিল? ওদের কিন্তু মাথায় ছিল যে এই রকম একটা জিনিস ঘটতে পারে, যে বহু লোক কিন্তু বেকার হয়ে যেতে পারে। কিন্তু আলটিমেটলি টেকনোলজিকে তো দোষ দেওয়া যায় না। টেকনোলজি এখন বর্তমান সময়ের সাথে চলতে গেলে টেকনোলজি এখন খুবই জরুরি, কিন্তু এটাও কিন্তু একটা আনএমপ্লয়মেন্টের একটা বড় কারণ। আর কি? এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ একজন মানে শিক্ষিত এবং ট্রেন পার্সন যদি কাজ খুঁজে না পায়, এটা আজ ভারতে সর্বত্র দেখতে পাবে যে শিক্ষিত ব্যক্তিরাও কিন্তু সঠিক কাজ খুঁজে পাচ্ছে না। এটাও কিন্তু এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। তো আনএমপ্লয়মেন্টকে বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে। ফর্মাল আনএমপ্লয়মেন্ট, এটা এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট। দেখো, ফর্মাল এমপ্লয়মেন্ট বিভিন্ন ভাগে ভাগ করা আছে: ফর্মাল এমপ্লয়মেন্ট, ইনফর্মাল এমপ্লয়মেন্ট, ক্যাজুয়াল এমপ্লয়মেন্ট আর কন্ট্রাকচুয়াল। ফর্মাল এমপ্লয়মেন্ট কি? যে পার্মানেন্ট অ্যালং উইথ অল এমপ্লয়মেন্ট রিলেটেড যে বেনিফিটস, অর্থাৎ দেখবে একটা এতে কাজ করতে গেলে বিভিন্ন রকম স্বাস্থ্য খাতে ডিএ, তার হাউজিং, এতে সমস্ত রকমের কিছু তার অ্যালাওয়েন্স থাকে, সেগুলো যারা পায়। এবং চাকরিটা যদি পার্মানেন্ট হয়, সেটাকে বলা হয় ফর্মাল এমপ্লয়মেন্ট, যেটা বলতে পারো যে গভর্নমেন্ট জব, বিভিন্ন গভর্নমেন্ট জব বা পিএসইউতে যে পার্মানেন্ট জব, সেগুলো হচ্ছে ফর্মাল এমপ্লয়মেন্ট। ইনফর্মাল এমপ্লয়মেন্ট কি? টেম্পোরারি, অর্থাৎ স্থায়ী নয়। আর এই যে এমপ্লয়মেন্ট রিলেটেড যে বেনিফিটসগুলো আছে, অর্থাৎ হেলথ বা হাউজিং বা ডিএ, এইসব জিনিসগুলো কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য নয়। এক্ষেত্রে কিন্তু ইনফর্মাল এমপ্লয়মেন্টে কিন্তু এগুলো হয় না। এর কী আছে? ক্যাজুয়াল এমপ্লয়মেন্ট। ক্যাজুয়াল মিনস ইরেগুলার, মানে কখনো হতে পারে চাকরি, আবার কখনো নাও হতে পারে, মানে রেগুলার নয়। যেটা দেখতে পারো যেমন অনেক পরীক্ষা আছে যেগুলো গভর্নমেন্ট জবস আছে যেগুলো কিন্তু রেগুলার নয়, আবার কিছু কিছু গভর্নমেন্ট জবস যেগুলো রেগুলার, যেটা আমি প্রথম দিন ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমাদের বলেছি যে রেগুলার এক্সাম, ইরেগুলার এক্সাম, সেইটাই। আর কি আছে? কন্ট্রাকচুয়াল, অর্থাৎ কন্ট্রাক্টের বেসিসে এই তোমার কাজ, এই তুমি পাবে, এতদিন মধ্যে তোমার কাজ করতে হবে, এরকম একটা পূর্ব কন্ট্রাক্টে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল। সেটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই হতে পারে। আর হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, যেটা বা বিজনেস, ব্যবসা পায় বলতে পারো। এরপর কি আছে? অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টর কি? অর্গানাইজ সেক্টর হচ্ছে সেই সমস্ত কোম্পানি যারা সরকারের কাছে নথিবদ্ধ, অর্থাৎ রেজিস্টার্ড কোম্পানি, অর মোর দ্যান 10 ওয়ার্কার্স, এবং যদি সেই সেক্টরে 10 জনের অধিক যদি লোক কাজ করে এবং সেটা যদি সরকারের কাছে নথিভুক্ত হয়, তাহলে সেই কোম্পানি বা সেই সেক্টরটা কিন্তু অর্গানাইজ সেক্টর। আর আনঅর্গানাইজ সেক্টর কি? সরকারের কাছে কোনো নথিবদ্ধ নেই এবং লেস দ্যান 10 ওয়ার্কার্স,
এবং 10 জনের থেকেও কম লোক কাজ করে। অর্থাৎ ধরতে পারো একটা মুদিখানা দোকান বা একটা মিষ্টির দোকান, একটা জুতোর দোকান, এগুলো কিন্তু আনঅর্গানাইজ সেক্টর। এরা কিন্তু সরকারের কাছে নথিবদ্ধ নয়, এবং এতে 10 জনের থেকেও কম ওয়ার্কার কাজ করে। তো দেখো এখানে একটা ডেটা দেওয়া রয়েছে 2011-12 এনএসএসওর কালেক্ট করা একটা ডেটা, যে অর্গানাইজড আনঅর্গানাইজড সেক্টরে ফর্মাল ইনফর্মাল এমপ্লয়মেন্ট কত করে দেওয়া রয়েছে তার একটা ট্যালি রয়েছে। তো ওই ট্যালিটা হিসেব করলেই বুঝতে পারবে যে ফর্মাল জব অর্গানাইজ সেক্টরে 7.7 এবং আনঅর্গানাইজ সেক্টরে 0.4। সব থেকে বেশি কি আনঅর্গানাইজ সেক্টরে ইনফর্মাল জব, যেটা সব থেকে বেশি চিন্তার কারণ, নিয়ার দ্যান 82.6% বা 83% বলতে পারো। এটা কিন্তু খুব চিন্তার বিষয় যে ইনফর্মাল এমপ্লয়মেন্ট আনঅর্গানাইজ সেক্টরে এত বেশি। তো এখানে এখন দেখাই রয়েছে মেজরিটি অফ জবস ইন অর্গানাইজ সেক্টর আর ইনফর্মাল, দ্যাট লিডস টু ইনফর্মালাইজেশন অফ লেবার ফোর্স। সরি, এখানে একটা ভুল হয়েছে, মেজরিটি জবস ইন আনঅর্গানাইজ সেক্টর। এখানে অর্গানাইজ সেক্টরটা একটু কারেকশন করে নিও, যে ওটা আনঅর্গানাইজ সেক্টর আর ইনফর্মাল। তো এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয়। এরপরে দেখো আনএমপ্লয়মেন্টের কি কারণ আছে। কারণ আনএমপ্লয়মেন্ট নয়, লেবার লস। যে লেবার ফোর্সের কথা বলেছিলাম, লেবার ফোর্সের কি কারণ রয়েছে সেটা দেখে নাও। যে শ্রমিক ছাঁটাই বা শ্রমিক কেন হচ্ছে, তার কারণ হচ্ছে রিজিড হায়ারিং অ্যান্ড ফায়ারিং পলিসি ভারতে। মানে শ্রমিক নেওয়া, চাকরি নেওয়া এবং চাকরি থেকে যে বের করা, বহিষ্কারের যে এটা, সে পলিসিটা কিন্তু খুব মানে জটিল। আর কি আছে, মাল্টিপল লেবার লস, অর্থাৎ আমাদের দেশের লেবার লস যে শ্রমিক আইন কিন্তু অনেক। আর কি আছে, কমপ্লেক্স প্রভিশন এবং নানা ধরনের জটিলতায় ভরা। তো এটা কমাতে গেলে কি করতে হবে, এটা কমাতে গেলে কিন্তু একটা লেবার কোড করতে হবে ওয়েজেসের ওপর, অর্থাৎ তাদের যে মাসিক যে রেমুনারেশন কত হবে সেটা কিন্তু একটা লেবার কোড করে এটা করতে হবে, ফিক্স করতে হবে। আর কি করতে হবে, সোশ্যাল সিকিউরিটিজের ওপর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট আছে সেগুলো দূর করতে হবে, এবং ওয়ার্কিং কন্ডিশন এবং সেফটি, সুরক্ষা নিরাপত্তা, এগুলো কিন্তু সুনিশ্চিত করতে হবে লেবারদের জন্য। তবেই কিন্তু লেবার লস কিন্তু কম করা যাবে। দেখো আর একটা টার্ম রয়েছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের মতনই, কিন্তু এটা একটা ফিক্সড পিরিয়ড অবধি কিন্তু দেওয়া থাকে। এটা কিন্তু আনলিমিটেড কোনো নেই, একটা নির্দিষ্ট সময় অবধি যদি কন্ট্রাকচুয়াল কেউ যদি কাজ করে তাহলে কিন্তু সেটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। তো ইমপ্লিকেশন ফর ওয়ার্কার। তো এই যে কন্ট্রাকচুয়াল বা যে এমপ্লয়মেন্ট, তাতে শ্রমিকদের মধ্যে এর কী প্রভাব পড়ে। তো মূল যে প্রভাব দেখো তিনটে হচ্ছে, লো ওয়েজেস স্যালারি, মানে কম মাইনা দেওয়া হয়, কোনো সামাজিক নিরাপত্তা নেই, কোনো, যেমন জানে যে ইনফর্মাল সেক্টরে কিন্তু কোনো ইনফর্মাল এমপ্লয়মেন্টে কিন্তু সেই অর্থে কোনো হেলথ রিলেটেড বা হাউজিং রিলেটেড কোনো কিন্তু এক্সট্রা কিছু দেওয়া হয় না, পে করা হয় না। আর কি আছে, সোশ্যাল রেপারকাশন, অর্থাৎ সামাজিক একটা মানে সামাজিক এখানে কিন্তু একটা দায়বদ্ধতা কিন্তু ওয়ার্কারদের মধ্যে থাকে না। কেউ যদি এরকম তার মরালি কিন্তু সে অতটা কিন্তু চাঙ্গা থাকবে না, সে কিন্তু নিঝুম হয়ে যাবে বা নিস্তব্ধ হয়ে যাবে। তো কোম্পানির ওপর এর কী প্রভাব পড়ে, কোম্পানির ওপর দুরকমই প্রভাব হয়, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে। তো অ্যাডভান্টেজ কী আছে, অ্যাডভান্টেজ হচ্ছে কোম্পানি লো ওয়েজ, মানে কম স্যালারি দিচ্ছে, মানে তার খরচ কম হচ্ছে, তার হায়ারিং ফায়ারিং প্রসেস অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। আর জটিল কোনো পদ্ধতি, যখন ইচ্ছা মনে হলো কাজ করার জন্য ডেকে নিল, যখন ইচ্ছা মনে হলো তাকে স্যাক করে দিল। আর কি কোনো মানে অভিযোগে মানে
কোনো অভিযোগের জন্য কিন্তু কোম্পানি দায়বদ্ধ হইল না, লেস কমপ্লিয়েন্স কস্ট। আর কি আছে ডিসঅ্যাডভান্টেজ কি কোম্পানির ক্ষেত্রে, যে হায়ারিংয়ের জন্য যখন ডাকা হবে তখন কিন্তু কস্ট কিন্তু তাদের একটা দিতে হবে। যেমন জানো যে বিভিন্ন এজেন্সি এখন রয়েছে যারা কোম্পানির জন্য লোক খুঁজে দেয়, তো তাদেরকে কিন্তু একটা আলাদা এক্সট্রা টাকা কোম্পানিকে পে করতে হয়, তো সেটা হচ্ছে কস্ট অফ হায়ারিং। কস্ট অফ ওরিয়েন্টেশন টু এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি একটা নতুন যদি কাউকে কোম্পানি নেয়, তাকে একটা ট্রেনিং দেওয়ার জন্য, তাকে কাজ বোঝানোর জন্য কোম্পানিকে এক্সট্রা তোমার এ করতে হয়, একটা এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তার একটা আলাদা খরচ রয়েছে। এবং এমপ্লয়িজদের লয়ালিটি, অর্থাৎ কোম্পানি কিন্তু কর্মীদের থেকে কিন্তু সেই বিশ্বস্ততা বা সেই এফিসিয়েন্সি কিন্তু আশ্বাস নিতে পারবে না এইসব কর্মীদের ক্ষেত্রে, কারণ সে জানছে আমি পার্মানেন্ট নয়, আমার কোম্পানির প্রতি অত দায়বদ্ধতা নেই। এবং যাদেরকে কোম্পানি ট্রেনিং দিচ্ছে তাদের কিন্তু সেই মাপের স্কোপ নেই যে তারা একটা কোম্পানি থেকে পুরো সব কিছু কোম্পানি তাদের সেটুকুনি শেখাবে বা সেটুকুনি তাদেরকে দেবে যতটুকুনি তাদের প্রয়োজন। এবং এর ফলে কি হয়, যে যারা শিখছে তাদের মধ্যে কিন্তু অতটা ইন্টারেস্ট থাকে না, কারণ সে জানে যে আমি পার্মানেন্ট নই, আমি এতটা শিখে কি করব, অর্থাৎ লেস স্কোপ অফ ট্রেনিং। তো আনএমপ্লয়মেন্টকে কি করে মেজার করা হয়, বেকারত্বকে কিভাবে মেজার করা হয়? তো দেখো ইউজুয়াল স্ট্যাটাস রয়েছে, ইউজুয়াল স্ট্যাটাসে রয়েছে যে 3টে পয়েন্ট এখানে রয়েছে। দেখো, দোজ এলিজিবল পিপল আর রিগার্ডেড অ্যাজ লেবার অ্যাভেলেবল ফর ওয়ার্ক ফর মেজর পার্ট অফ দ্য ইয়ার, মোর দ্যান 182 days ডিউরিং দ্য সার্ভে ইয়ার। আর পরের পয়েন্ট কি আছে, দোজ পিপল আর রিগার্ডেড অ্যাজ এমপ্লয়েড অন প্রিন্সিপাল বেসিস who work for major part of the time period for which they are available for work, অর্থাৎ those people are regarded as employed, অর্থাৎ তাদেরকেই এমপ্লয়েড বলা হবে যারা প্রিন্সিপাল বেসিসে, অর্থাৎ যে এমপ্লয়মেন্টের যে প্রিন্সিপালগুলো রয়েছে, হু ওয়ার্ক মেজর পার্ট অফ দ্য টাইম, অর্থাৎ মোর দ্যান 182 days এর উপর যারা কাজ করছে, হুইচ দে আর অ্যাভেলেবল ফর ওয়ার্ক, এবং যাদেরকে অতদিনের জন্যই কাজ করার জন্য বলা হয়েছে, এরা কিন্তু প্রিন্সিপাল বেসিসে। আর সাবসিডিয়ারি বেসিসে কাদের এমপ্লয়েড বলা হবে, হু ওয়ার্ক ফর অ্যাটলিস্ট 30 days বাট ক্লাসিফাইড অ্যাজ আউটসাইড দ্য লেবার ফোর্স, অর্থাৎ এরা লেবার ফোর্সের অন্তর্গত নয়, এরা বেকারি। প্রিন্সিপাল অনুযায়ী যে বেকারত্বের যে প্রিন্সিপাল আছে তার অনুযায়ী এটা বেকারি, কিন্তু এদেরকে অর্থাৎ বলতে পারো পার্ট টাইম জব, যেটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি। এবং হু ওয়ার্ক ফর 30 days, একটা সার্ভে ইয়ারে যদি 30 দিন সে কাজ পাচ্ছে, তো অবভিয়াসলি এটা কিন্তু মানে প্রিন্সিপাল বেসিসে এমপ্লয়েড বলা চলবে না। তো প্রিন্সিপাল অ্যান্ড সাবসিডিয়ারি স্ট্যাটাস মেজার্স ক্রনিক আনএমপ্লয়মেন্ট। এই যে প্রিন্সিপাল বেসিসে যে আনএমপ্লয়মেন্ট আর সাবসিডিয়ারি বেসিসে যে আনএমপ্লয়মেন্ট, এটা কিন্তু কি মেজার করে, ক্রনিক আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট কতটা, মানে বেকারত্ব হলে বেকারত্বটা কতটা, সেইটা কিন্তু এই প্রিন্সিপাল এবং সাবসিডিয়ারি স্ট্যাটাসে কিন্তু মেজার করা হয়। তো 2017-18 হিসাব অনুযায়ী পার্টিসিপেটিং লেবার ফোর্স স্ট্যাটাস PLFS 6.1%। আনএমপ্লয়মেন্টকে UR দিয়ে ডিফাইন করা হয়। তো UR এর কত হচ্ছে, নাম্বার অফ আনএমপ্লয়েড বাই লেবার ফোর্স, টোটাল যে লেবার ফোর্স সেটা আর টোটাল যে আনএমপ্লয়েড রয়েছে তাদের দুজনের মধ্যে রেশিওকেই কিন্তু আনএমপ্লয়মেন্ট রেশিও হিসাবে ডিফাইন করা হয়। তো দেখো এটা কিভাবে করা হয়, এটা করা হয় কারেন্ট উইকলি স্ট্যাটাস CWS আর কারেন্ট ডেইলি স্ট্যাটাস CDS। তো CWS কি, দোজ পিপল আর রিগার্ডেড অ্যাজ এমপ্লয়েড
who worked for at least 1 day of survey week. এর মানে কি, যে তাদেরকেই এমপ্লয়েড ধরা হবে যারা একটা সার্ভে উইকে, অর্থাৎ যখন সার্ভে করছে এনএসএসও, সেই সার্ভে উইকের মধ্যে অন্তত একদিন অর্থাৎ 24 আওয়ার্স সে যদি কাজ করে বা সে যদি কাজ করে তাহলে কিন্তু রিগার্ডেড অ্যাজ এমপ্লয়েড। এটা কি মেজার করছে? এটা মেজার করছে ক্রনিক আনএমপ্লয়মেন্ট বাট উইথ এ রিডিউস রেফারেন্স, অর্থাৎ এটা সপ্তাহের বেসিসে করা হচ্ছে। তো এর থেকে আরও প্রিসাইজলিভাবে কোথায় করা হয়, সেটা করা হয় ডেলি স্টেটাসে। দেখো ডেলি স্টেটাসে বলা হয়েছে মেজার্ড ইন পার্সেন্টেজ, ইট টেক্স অ্যাকাউন্ট অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি স্ট্যাটাস অফ দ্য লেবার ফোর্স ফর ইচ ডে অফ দ্য সার্ভে উইক। অর্থাৎ প্রত্যেক দিন, যখন একটা সার্ভে উইকে 7 দিনের মধ্যে প্রত্যেক দিন একটা ব্যক্তি কতক্ষণ ধরে কাজ করছে, অর্থাৎ যদি সোমবার দিন সে যদি 8 ঘন্টা কাজ করে তাহলে কি সে এমপ্লয়েড না আনএমপ্লয়েড? তো দেখো এখানে লিস্টটা রয়েছে, লেস দ্যান 1 আওয়ার হয় তাহলে সে আনএমপ্লয়েড পার ডে হিসাবে, 1 to 4 আওয়ার হলে হাফ ডে এমপ্লয়েড, আর 4 to more than 4 আওয়ার হলে তাহলে সে 1 ডে এমপ্লয়েড। এখানে 1 আওয়ার করা আছে, ওটা একটু চেক করে নেবে, ওটা হচ্ছে 1 ডে হবে, 1 ডে এমপ্লয়েড বা ফুল ডে এমপ্লয়েড। তো ওই হিসেবে এখানে কিন্তু এমপ্লয়মেন্টটা ক্যালকুলেশন করা, এবং এই সিডিএস স্ট্যাটাসটা কিন্তু অনেক বেশি প্রিসাইজ, মানে কারেন্ট উইকলি স্ট্যাটাস অর্থাৎ উইকলি বেসিস আর ডেলি বেসিসে যদি করা হয় অবভিয়াসলি ডেলি বেসিসের ডেটাটা কিন্তু অনেকটা পারফেক্ট হবে উইকলি বেসিসের থেকে। তো উইকলি স্ট্যাটাসে দেখো সিডব্লিউএস 11-12 এবং 17-18 যে আমরা মেজারমেন্টটা করেছি তাতে কিন্তু দেখা গেছে সিডব্লিউএস 11-12 কিন্তু 3.7% এবং 17-18 কিন্তু 8 অর্থাৎ বেকারত্বের হার কিন্তু বেড়েছে। তো ডেলি স্ট্যাটাসে দেখো, ডেলি স্ট্যাটাসে ইট ইজ কম্প্রিহেন্সিভ মেজার অফ আনএমপ্লয়মেন্ট অ্যাট ইট মেজার্স এমপ্লয়মেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার এমপ্লয়মেন্ট। এক্স্যাক্টলি, অর্থাৎ আন্ডার এমপ্লয়মেন্ট মানে কি, অর্থাৎ যেটা প্রথমেই আমি বলেছিলাম যে সে যে কাজের জন্য সে পারফেক্ট বা যোগ্য সেই কাজ না করে সে অন্য কিছু কাজ করছে যেটা তার যোগ্যতার সাথে খাপ খায় না। তো দেখো পিএলএফএস পার্টিসিপেশন রেট কত আছে 2017-18 রুরাল আর আরবান এরিয়ায় 37% অ্যান্ড 36.8%, আর আনএমপ্লয়মেন্ট রেট রুরাল আর আরবান এরিয়ায় রয়েছে 5.3% অ্যান্ড 7.8%। তো দেখতেই পাচ্ছ যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কিন্তু রুরাল এরিয়ায় বেশি, তার কারণ কিন্তু বহু মহিলা কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু লেবার ফোর্সের সাথে যুক্ত, এবং গ্রামাঞ্চলে যেহেতু শিক্ষার হার কিন্তু তুলনামূলকভাবে কম, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু লেবার ফোর্স বা দৈনিক শ্রমিকের কাজ করেই কিন্তু জীবিকা অর্জন বা জীবন ধারণ করেন, ফলে এখানে কিন্তু লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কিন্তু গ্রামাঞ্চলে অনেক বেশি। এবার দেখো এখানে রয়েছে লেবার ব্যুরো। লেবার ব্যুরো একটা কনসেপ্ট আনা হয়েছিল 5th অ্যানুয়াল এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট সার্ভে 2015-16-তে। তাতে যে ডেটাটা দেওয়া হয়েছে দেখো, যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা দেশেতে 75% মেল, 23.7% ফিমেল, টোটাল করে যে অ্যাভারেজ এসছে 50.3%। আর এর মধ্যে আনএমপ্লয়মেন্ট রেশিও কী আছে, মেলেতে 4%, ফিমেলে 8.7%, টোটাল করলে অ্যাভারেজ করলে এসছে 6%। তো ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন কম কেন? এর কারণ দেখো সোশ্যাল ফ্যাক্টর, অর্থাৎ কিছু সামাজিক সমস্যা আছে, তার হচ্ছে আমাদের দেশে পিতৃতান্ত্রিক সমাজে মহিলাদের কাজ করা অনেকেই পছন্দ করে না, আর কি গৃহস্থলীর কাজে মহিলারা বেশি ব্যস্ত থাকেন, তারা বাইরে কাজ করার জন্য অতটা রাজি হন না। আর কি মহিলাদের ক্ষেত্রে দেখবি অনেক ক্ষেত্রে গ্রামাঞ্চলে কিন্তু মহিলাদের শিক্ষকতা বা মহিলাদের শিক্ষার হার এবং মহিলাদের শিক্ষার হার সেই রকম নেই, তো ফলে ফিমেল পার্টিসিপেশন কিন্তু কম, ফিমেল পার্টিসিপেশন লেবার ফোর্স পার্টিসিপেশন কিন্তু কম। তো টাইম ইউজ সার্ভেতে দেখা গেছে শেয়ার অফ উম্যান ইন হাউস হোল্ড ওয়ার্ক ইন্ডিয়াতে 9.6 আওয়ার
অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কিন্তু 3 আওয়ার। ফলে বুঝতেই পারছো ভারতে কিন্তু মহিলাদের এই যে কাজ করার যে সময় সেটা কিন্তু ভারত কিন্তু অন্যান্য সারা বিশ্বের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। তো জাস্ট এগুলো একটা ডেটা পারপাসে দেওয়া, জাস্ট বোঝার জন্য। এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা মনে রাখলে রাখতে পারো, না রাখলে কোনো অসুবিধে নেই। এরপরে যে জিনিসটার দিকে লক্ষ্য রাখো সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? নিউজ পেপারে বারবার বিভিন্ন ইকোনমিস্ট বা চ্যানেলেও তোমরা দেখে রাখবে বারবার এই কথাটা উচ্চারণ হয় ইকোনমিক্সের সাথে, যে ইন্ডিয়া একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অ্যাডভান্টেজ রয়েছে। তো হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিছুই নয়, ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ওয়ার্কিং এজ পপুলেশনে ভর্তি। অর্থাৎ ওয়ার্কিং এজ পপুলেশন মানে আমাদের এখানে লেবার ফোর্সের কোনো অভাব নেই, ফলে আমাদের একটা হিউজ গ্রোথ পোটেনশিয়াল আছে, যেটা অন্যান্য কোনো দেশের নেই। তো এটাই হচ্ছে কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। দেখো সেটাই বলা আছে, গ্রোথ পোটেনশিয়াল ডিউ টু ইনক্রিজ পপুলেশন অফ ওয়ার্কিং এজ ইন দ্য টোটাল পপুলেশন। তো এবার দেখো লাস্টে রয়েছে আনএমপ্লয়মেন্টের কারণ এবং গভর্নমেন্ট কী কী স্টেপ নিয়েছে। তো আনএমপ্লয়মেন্টের কারণ থেকে অনেকগুলোই কারণ রয়েছে। যেমন প্রথমটা হচ্ছে ল্যাক অফ ক্যাপিটাল ইন্টেন্সিভ ইনভেস্টমেন্ট। তো ক্যাপিটাল ইন্টেন্সিভ ইনভেস্টমেন্ট কিন্তু সেই অর্থে একটা আনএমপ্লয়মেন্টের খুব বড় কারণ। আর কি আছে? অটোমেশন, অর্থাৎ যেটা বলেছি টেকনোলজি কিন্তু বহু ক্ষেত্রেই কিন্তু আনএমপ্লয়মেন্টকে বাড়াতে সাহায্য করেছে। সার্ভিসেস, আনএমপ্লয়মেন্টের অন্যতম কারণ কিন্তু, যেহেতু দেখো যে কোনো বড় যদি শিল্প না হয় তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু সার্ভিস সেক্টরের দিকে ছুটে যাচ্ছে। ফলে সার্ভিস সেক্টর কিন্তু একটা লিমিটেড, সার্ভিস সেক্টর কিন্তু আনলিমিটেড নয়। তো সেক্ষেত্রে সার্ভিস সেক্টরের সাথে জয়েন করার ফলে কিন্তু সেই অর্থে আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। আর কি আছে? রিডিউসিং ইন গুড এক্সপেন্ডিচার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন সিস্টেম, ল্যাক অফ ট্রেনিং, ভোকেশনাল এডুকেশন নেই, ক্যাপিটাল স্কারসিটি, অর্থ সংকট বরাবরই রয়েছে, ইনপ্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আর কি? লেবার গ্রোথ ডিউ টু হাই পপুলেশন, অর্থাৎ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা আমরা বলছিলাম যে আমাদের একটা ভালো গ্রোথ পোটেনশিয়াল আছে, কিন্তু সেটাই কিন্তু এখন আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে, যেটাকে অনেক ইকোনমিক টার্ম দিচ্ছে ডেমোগ্রাফিক ডিজাস্টার। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট টার্ন আউট টু বি আ ডেমোগ্রাফিক ডিজাস্টার। আর কি আছে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট এমপ্লয়মেন্ট প্ল্যানিং, অর্থাৎ আমাদের তরফ থেকেও কিন্তু সেই অর্থে কোনো প্রপার এমপ্লয়মেন্ট কোনো প্ল্যানিং বা কোনো স্কিম কিন্তু সেই অর্থে গভর্নমেন্ট করেনি। তো গভর্নমেন্ট কী কী মেজার নিয়েছে এগুলো করার জন্য? ইনভেস্টমেন্ট, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেন করা হয়েছে, যাতে ফরেন যারা এন্টারপ্রেনিউর আছে, ফরেন বিজনেস ইনভেস্টর যারা আছে, তারা ভারতে ইনভেস্ট করে এবং চাকরি ক্ষেত্রে অর্থাৎ লেবার ফোর্স পার্টিসিপেশন যাতে বাড়ে, যেহেতু হিউজ একটা আমাদের লেবার ফোর্স পোটেনশিয়াল আছে। আর কি আছে? এন্টারপ্রেনারশিপের জন্য, অর্থাৎ দেশীয় যে শিল্পপতি বা দেশীয় যে শিক্ষিত ছেলেরা রয়েছে তাদেরকে বিজনেসে আগ্রহী বাড়াতে স্টার্ট আপ ইন্ডিয়া ক্যাম্পেন। আর কি হচ্ছে? স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ লেবার ফোর্স পার্টিসিপেশনের জন্য যে প্রপার স্কিল লেবার তৈরির জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালানো হচ্ছে। এমএসএমই সেক্টরকে ফোকাস করা হচ্ছে। এমএসএমই কি? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এমএসএমই সেক্টর কিন্তু ভারতের সবথেকে বড় সেক্টর এবং এই সেক্টরের সাথে কিন্তু বহু মানুষ জড়িত। অর্থাৎ এই সেক্টরকে যদি উন্নতি করা যায় তো ভারতের বেকারত্বের সমস্যা কিন্তু অনেকাংশেই মেটানো সম্ভব হবে। আর কি করা হচ্ছে? লেবার ইন্টেন্সিভ সেক্টরের উপর জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ যেমন প্রথমেই বলেছিলাম অটোমেশন, অর্থাৎ টেকনোলজি যে সেক্টরের ক্ষেত্রে খুবই প্রয়োজন, সেই রকম সেক্টর না করে যদি লেবার যেখানে শ্রমিকের চাহিদা সবথেকে বেশি টেকনোলজির থেকেও, সেই রকম ইন্ডাস্ট্রি স্থাপনের দিকে কিন্তু জোর দেওয়া হচ্ছে, যেমন ফুড প্রসেসিং, টেক্সটাইল। আর কি? পভার্টি অ্যালিভেশন প্রোগ্রাম গভর্নমেন্টের তরফ, যেটা মনরেগা 100 দিনের কাজ যেটা জানো। তো এরকম ধরনের মেজার্স গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটা খুব বড় একটা টার্ম, যেটা নিউজে এবং রিসেন্ট ইকোনমিক্সদের মধ্যে বারবার ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে জবলেস গ্রোথ। হোয়াট ইজ জবলেস গ্রোথ? তো জবলেস গ্রোথ কিছুই নয়, যখন ইকোনমি গ্রোথ করে কিন্তু
চাকরি বাড়ে না, চাকরি হয় না, অর্থাৎ বেকারত্বের হার বেড়েই যাচ্ছে। ইকোনমি গ্রো করছে, জিডিপি বাড়ছে, কিন্তু বেকারত্বের হারও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এরকম পরিস্থিতির সৃষ্টি হলে সেটাকেই বলে কিন্তু জবলেস গ্রোথ। তো দেখো জবলেস গ্রোথের একটা ছোট্ট ডেটা দেওয়া রয়েছে, যে 1980, 1990, 2000, তো কীরকমভাবে হয়েছে এমপ্লয়মেন্ট গ্রো, কীরকমভাবে হয়েছে 2.5, 1.11, অর্থাৎ দেখছো যে এমপ্লয়মেন্ট কিন্তু গ্রোথ কিন্তু ধীরে ধীরে কমেছে 1980 থেকে, অর্থাৎ এবং তারপরে জানো যে 1991-এর পর থেকে কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ছিল ইন্ডিয়া, কিন্তু সেই তুলনায় কিন্তু বেকারত্বের হার কমানো যায়নি, বেকারত্বের হার কিন্তু ধীরে ধীরে বেড়েই গেছে। আর তো রিজন ফর জবলেস গ্রোথ কি? এমনি দেখো এই আনএমপ্লয়মেন্টের মধ্যে ইকোনমিক অটোমেশন, economic growth led by service sector which failed to create proportionate job, adverse impact on MSME due to competition of MNC, অর্থাৎ MSME একটা ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প, তারা বড় বড় যে এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তাদের সাথে টক্করে পেরে উঠছে না। তার রিডিউসিং ইন ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার অফ গুডস, তো ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার কমানো হচ্ছে এর উপর, যে গুডসের উপর। তো ফলে এমএসএমই সেক্টর কিন্তু সেই অর্থে গ্রো করতে পারছে না। এমএসএমই সেক্টর গ্রো করতে না পারার কারণেই কিন্তু বেকারত্বের হার কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর একটা কি আছে, রিডাকশন ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইন পাবলিক সেক্টর, অর্থাৎ সরকার কিন্তু পাবলিক সেক্টরে, অর্থাৎ তার নিজের সেক্টরের উপর কিন্তু এক্সপেন্ডিচার কমিয়ে দিচ্ছে। কেন? তার কারণ হচ্ছে কিন্তু আইএমএফ একটা আমাদের উপর ইম্পোজ স্যাংশন করে, যাকে বলা হয় অস্টেরিটি মেজার, অর্থাৎ তুমি চাইলেই কিন্তু এগুলো করতে পারবে না। আইএমএফের কাছে কেন করতে পারবে? কারণ আইএমএফের কাছে আমরা 1991-এ যখন ইকোনমিক্যাল ক্রাইসিসে সাহায্যের জন্য গেছিলাম, তখন আইএমএফ আমাদের কাছে কিন্তু এরকম কিছু শর্ত দিয়েছিল। সেই শর্তগুলো মানার জন্যই কিন্তু আইএমএফ আমাদের ইকোনমিকে তুলতে সাহায্য করেছিল। তো এই কারণ আছে জবলেস গ্রোথের জন্য। তো আজকের মতন এটাই শেষ ছিল সোশিও ইকোনমিক ইস্যু। এর পরে দিন আমরা মাইক্রো ইকোনমিক কনসেপ্টে ঢুকবো। তো যার যা অসুবিধা আছে বা যার যা কোয়ারি আছে প্লিজ নোট ডাউন করে রাখো। যখন আমরা লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশনে বসবো তখন তোমাদের যা যা প্রশ্ন আছে আমাকে করবে, চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া এবং টপিকটাকে বুঝতে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ।